লিড করছে। কিন্তু আমার প্রশ্ন, গোটা দেশে 292 এখন অব্দি ট্যালিটা, এই 292 যদি বিজেপির হয় তাহলেও বিজেপি কিন্তু সিঙ্গেল ডিজিটে পৌঁছায়নি, এটা এনডিএর ফিগার। কোথাও গিয়ে কি মনে হচ্ছে সুমন মুখার্জি যে এই নরেন্দ্র মোদীর যে স্টেপসগুলো, স্পেশালি ইকোনমিক পলিসি, ফরেন পলিসি, পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ফিরিয়ে আনার জন্য যে স্ট্র্যাটেজিক পলিসি, সার্জিক্যাল স্ট্রাইক, এগুলোর কি প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে, না অন্য কোনো গভীর কোনো অ্যানালিসিস থাকতে পারে? আমি আগেই বলেছি এর মধ্যে একটা বড় খেলা খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি এবং নেটো কান্ট্রিরা। তারা একেবারেই পছন্দ করছে না ইন্ডিয়ার এই সরে থাকা পলিসি, ইউক্রেনেই হোক বা এই প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধেতেই হোক। তারা সায় দিচ্ছে, ইন্ডিয়া সায় দিচ্ছে রাশিয়ার সঙ্গে। রাশিয়া, ব্রাজিল, চায়না এবং কিছু অঙ্কে আফ্রিকান কিছু কান্ট্রিজ, তারা কমপ্লিটলি ট্রেড ডিপেন্ডেন্ট হচ্ছে, ডলারাইজেশনের ওপর যাচ্ছে। এবং আজকের যদি মার্কিন ডলার কেউ না চায় তাহলে অল্টারনেটিভ জিনিস কি? একবারও কি আমরা ভেবে দেখেছি সোনার দাম এত বাড়লো কেন? সোনা এখন চাই না, তার টাকার বদলে সোনা কিনে যাচ্ছি। এবং আমরা যদি জানি যেরকম স্টক মার্কেটে হয়, যদি সোনা কেউ ধরিয়ে রাখে এখন সোনার দাম কিন্তু দ্বিগুণ হবে। এবং সেটা যদি হতে থাকে তাহলে অন্যদিকে বুঝতে হবে যে আমেরিকান যুক্তরাষ্ট্রে কিন্তু রিসেশন অবধারিতভাবে আসবে। সেটা রোধ করতে যে কোনো কারণে মরিয়া হয়ে তারা টাকা ঢালবে যাতে মোদির এই পলিসি নষ্ট হয়। এটা আমাদের বুঝতে হবে যে এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটা বড় খেলা আছে এবং তারা যতখানি ইনফ্লুয়েন্স করতে পারে যে পার্টিগুলো তাদের টাকায় চলবে, সে তাদের টাকা খাইয়ে আজকে খালিস্তান মুভমেন্ট, পাঞ্জাবে ফার্মার্স মুভমেন্ট, এর পেছনে কি বিদেশি মুদ্রা খেলছে না? এইগুলো যদি আমরা ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে এমনকি ইসরায়েলি ইনফ্লুয়েন্সও আসছে অন আর এআইতে আমরা অলরেডি খবর পাচ্ছি যে এআই ইউজ করা হচ্ছে এইখানে ভুল খবর দেওয়ার জন্য। সুতরাং এই যে 400 থেকে 300 নেমে যাচ্ছে, এর মেন কারণ কিন্তু ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স। বিমলদা হাত তুলছেন। আমি একটা কথা বলি, দেখুন সুমনদা যেটা বললেন সেই পয়েন্টগুলো নিশ্চয়ই পরবর্তীকালে আরও দীর্ঘ আলোচনা করা যেতে পারে, সেই পয়েন্টগুলো গুরুত্ব রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর পলিসি যদি অ্যাকসেপ্টেড না হয়, তার সার্জিক্যাল স্ট্রাইক পলিসি যদি অ্যাকসেপ্টেড না হয়, কাশ্মীরে 370 ধারা যদি অ্যাকসেপ্টেড না হয়, এবারে কাশ্মীরে তুমি ভোটটা দেখো কত পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছে। তা মানুষ যদি পলিটিক্যাল প্রসেসে অংশ নিয়ে থাকে তাহলে কাশ্মীর 370 অ্যাবলিশনটা ফেলিওর কেন বলবো? আবার উড়িষ্যায় মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে, তাহলে উড়িষ্যার মানুষ অ্যাকসেপ্ট করেছে। তা তেলেঙ্গানাতে মানুষ আমাদের গতবারে ডাবল করেছে, 4টে ছিলাম এবার 8টায় এগিয়ে আছি, সেখানে মানুষ সাপোর্ট করেছে। ইভেন তামিলনাড়ুতে গতবারে একটাও পাইনি, এবার একটাই বোধ হয়ে পেতে চলেছি বা পেয়েছি। কেরালাতে আমরা একটা পেয়েছি, তামিলনাড়ুতে একটা বা দুটো পেতে চলেছি, সেগুলো আমরা পেয়েছি। আসলে আমাদের অন্য কোথাও এটা খুঁজতে হবে যে কারণটা কী। যেরকম উত্তরপ্রদেশে এটা ঠিকই যে কমপ্লেসেন্সি একটা কারণ হতে পারে, যে আমরা ভেবেছিলাম তুড়ি মেরে উড়িয়ে দেবো, হয়তো কোথাও প্রার্থী সিলেকশনে গোলমাল ছিল, এটা ঠিকই। মানুষের কাছে আরও যাওয়ার প্রয়োজন আছে, এটা যেরকম ঠিক। আবার এটাও তো সত্যি যে মহারাষ্ট্রে হয়তো অজিত পাওয়ারকে নেওয়াটা মানুষ পছন্দ করেনি, এটা হতে পারে। এগুলো প্রত্যেকটাই আমাদের ভালো করে রিভিউ করে দেখতে হবে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, এটা ঠিক। এই সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। অনির্বাণ, আচ্ছা অনির্বাণ, তোমার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে সপ্তম রাউন্ডের শেষে সৌমেন্দু অধিকারী 7623টি ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে, যে খবর আমরা পাচ্ছি। এবং তমলুকে কনসিস্টেন্টলি অভিজিৎ গাঙ্গুলি নিজের যে লিড সেটা মেনটেন করছেন। অনির্বাণ, তুমি ডিফার করছো? এটা বিমল শঙ্করনন্দ বলছেন ভুল হয়ে থাকে, শুভেন্দু অধিকারী নেওয়াটা আরও নিশ্চয়ই আরও বড় ভুল। সেটা বিমলদার এক্ষুনি বলতে পারছেন না, যদিও যে ফলাফল হচ্ছে বা হতে চলেছে তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বিসর্জন বিজেপি থেকে অন্তত বোধহয় পাকা হয়ে গেল। এবং একই সঙ্গে যদি দিলীপ ঘোষ হারেন, সুকান্ত মজুমদারও সম্ভবত হারতে চলেছেন। অর্থাৎ যে 3 মাথা বিজেপির রাজ্য বিজেপি চালাতো বলে সবাই মনে করে, সেই 3 মাথারই রাজনৈতিক বিসর্জন হলে বিজেপি পার্টিটাই যে মোটামুটি 26-এর আগে বিসর্জিত হয়ে যেতে চলেছে তা নিয়ে বোধহয় কোনো সন্দেহ নেই। এইটা আমি একবার নির্মাল্য মুখার্জি এবং অম্বিকানন্দজির কাছে, অম্বিকানন্দজি অনেকক্ষণ বসে রয়েছেন, একটা নির্বাচন মানে আমি আবারও বলছি হিসেবের নিরিখে দাঁড়ালে 9 বা 10 মানে 70টি এমএলএ একদম ডিরেক্টলি রিফ্লেক্ট করছে।
কম হতে পারে, বেশি হতে পারে। অ্যাকচুয়ালি কি 26-এ এটার বিশাল বড় কোনো প্রভাব পড়ছে? লড়াইটা কি একেবারে শূন্য থেকে শুরু হচ্ছে বিরোধীদের? না, আসলে এটা থেকে একটা, ওই যেটা নির্মলদা বললেন যে 2 বছরের গ্যাপটা খুব বড় গ্যাপ, রিটালিয়েশনের ভয় এবং চিহ্নিতকরণ করে নেওয়া। এত বিষয় আলোচনা হচ্ছে, আমরা বোধহয় একটা বিষয়কে একটুখানি দূরে সরিয়ে রাখছি বা একটা বিষয় নিয়ে আমরা ভাবতে পারছি না। সেটা হচ্ছে যে 2021-এর যে আপনি বলছিলেন 70, 2021-এর 70-এর পর আজকে 2024-এর লোকসভা নির্বাচনের মোটামুটি এখন যা পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল 32, ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল তারা 9, বাদ বাকি কংগ্রেস অধীর চৌধুরী বা অন্যান্যরা দক্ষিণ মালদা থেকে এগিয়ে রয়েছেন। এগুলো একটা বিষয়। তো আমার কাছে প্রশ্নটা অন্য জায়গায়, এখানে অনির্বাণবাবু বসে রয়েছে। অনির্বাণবাবুর কাছে আমার একটা প্রশ্ন, ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে ভোট হয়েছে, সবকটা রাজ্যে ভোট হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, বাদবাকি রাজ্যগুলোতে বিরোধীদের ওপর আক্রমণ কতটা হয়েছে? আর পশ্চিম বাংলাতে আজকে যে ট্রেন্ডটা চলছে, অর্থাৎ 32-9-1, এই 32টা আসন যদি তৃণমূল পেয়ে যায়, তারপর আজকে রাত্রি থেকে তথাকথিত যে খেলা হবে ডিজে বক্স বাজানো এবং বিরোধীদের ওপর অত্যাচার, সেটা বিরোধী তৃণমূল। আমি একবার একটু থামাচ্ছি, তার কারণ পুরুলিয়াতে 9ম রাউন্ড গণনা চলাকালীন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো 2651টি ভোটে এগিয়ে গেলেন। উনি পিছিয়েছিলেন। জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির প্রার্থী পুরুলিয়াতে যেভাবে পিছিয়েছিলেন, এবার এগিয়ে গেলেন। এবং নির্মলদা, এই 2000-এ এগিয়ে যাওয়া, 5000-এ এগিয়ে যাওয়া, এটা একটা বিপজ্জনক একটা দিক যে কোনো দলের পক্ষে। বিজেপি এই যে দিক, সেই দিকের মধ্যে ঢুকে পড়লো, এটা বড় এফেক্ট করবে। হ্যাঁ, একটা জিনিস তো আপনাকে মেনে নিতেই হবে যে 2021-এর যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা পশ্চিমবঙ্গের মানুষের মাথা থেকে সরেনি। সেই টেমপ্লেটটাই আবার 2024-এ রিফ্লেক্টেড হয়ে গেল, আপনি যা দেখছেন। কিন্তু পাশাপাশি এটাও আপনাকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সেই রাজনীতিটা যে কোনো কারণেই হোক এখানকার বিজেপি নেতৃত্ব অ্যাডপ্ট করে উঠতে পারছে না। ধরুন 2019-এ তারা 18টা আসন পায়, সেটা প্রায় কনভার্টেড হলে 126 হয়। এবার 2024-এ তারা এখন 9-এ দাঁড়িয়ে আছে, সেটা দাঁড়িয়ে যাবে আরও হাফ হয়ে গেল, মানে 63 হয়ে গেল। সুতরাং বিজেপির এখানে যেটা দেখা যাচ্ছে, ডিক্লাইনটা দেখতে পাচ্ছি। যে রাইজটা হয়েছিল, আবার 2026-এ গিয়ে সেই রাইজটা হবে কি না এক্ষুনি বলা খুব ডিফিকাল্ট। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি যতটুকু জানি যে 82,000 বুথ ম্যান করার মতো সাংগঠনিক ক্ষমতা বিজেপির ছিল না। আমাদের যেটা ক্যালকুলেশনের ভুল হয়ে গেছিল, আমরা শুধুই মানুষের ওপর জোর দিয়েছিলাম, আমি প্রধানভাবে, যে মানুষের ক্ষোভটাই হয়তো ঘুরিয়ে দেবে। তার কারণ 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে, তখন পশ্চিমবঙ্গে ওই 50 থেকে 55,000 মতো বুথ ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব বুথ ম্যান করতে পারেননি। তারপরেও একদম সিপিএমকে ধ্বংস করে দেন এবং সিপিএম প্রায় 235 থেকে 40টা সিটে নেমে আসে। সুতরাং ওই মানুষের যে ব্যাপারটা আমার কাছে সবসময় যেটা ইম্পর্টেন্ট, যে মানুষ, আমি আগেও বলেছি ময়ূক আপনার সঙ্গেই থাকার সময়, অ্যাঙ্গার অন দ্য স্ট্রিটস, মানুষের ক্ষোভ, এই মানুষের ক্ষোভটা আসলে নেই পশ্চিমবঙ্গে। সেই ক্ষোভটা তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই মানুষ বিশ্বাস করেছে, অন্তত ভোটের রেজাল্টে তাই বলছে, এবং বিজেপি নেতৃত্ব সেই জায়গাটা পেনিট্রেট করতে পারে। আমি একবার